17 শতকের আজ থেকে প্রায় 200 বছর আগের, যেখানে একজন ধনী ছেলে তার পরিবারের সাথে হাসি খুশি ভাবেই বসবাস করছিল। কিন্তু তার জীবন তখন বদলে যায় যখন একটা ভয়ানক ডাইনি কোনো একটা কারণে তাকে অভিশাপ দেয় আর তাকে একটা ভয়ানক রূপে পাল্টে দেয়। সে সুন্দর থেকে হয়ে যায় কুৎসিত আর বন্দী হয়ে যায় এক পুরাতন কবরে। কিন্তু 200 বছর পর হঠাৎ করে একদিন ছেলেটা মুক্তি পায় আর বদলে যাওয়া আধুনিক পৃথিবীতে সে ফিরে আসে। কিন্তু কিভাবে এই ছেলেটি 200 বছর পর্যন্ত জীবিত ছিল আর আধুনিক পৃথিবীতে ফিরে আসার পর তার সাথে কি বা ঘটেছিল, তাই দেখব 2012 সালে মুক্তি পাওয়া মুভি ডার্ক শ্যাডোজ এর গল্প থেকে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। মুভির শুরুতে আমাদের 1760 সালের লিভারপুলের সিন দেখানো হয়। এখানে আমরা জাহাজের ঘাটে কলিন পরিবারকে দেখি। এই পরিবারে শুধুমাত্র 3 জন সদস্যই আছে। পরিবারের মা বাবা, তাদের একটা ছোট ছেলে আছে সাথে। এই ছোট ছেলেটার নাম বার্নাবাস। বার্নাবাস এই মুভির লিড ক্যারেক্টার। তো বার্নাবাস অনেক ধনী পরিবার থেকে বিলং করে। এখানে অ্যাঞ্জেলিক নামের একটা ছোট মেয়ে বার্নাবাসকে বারবার দেখছিল। তখন পাশে থাকা একটা মহিলা বলে, তোমাকে কতবার বলেছি তাকে এভাবে ঘুরে ঘুরে না দেখতে, তুমি নিজের স্থান ভুলে যেও না। বার্নাবাসের ফ্যামিলি অন্য একটা শহরে যাচ্ছিল, কারণ বার্নাবাসের বাবার সমুদ্রে ফিশিং বিজনেস ছিল আর তারা আমেরিকা থেকে কিছু দূরে সমুদ্রের পাশে একটা শহর বানিয়েছে, যার কারণে এখন তারা সেখানেই যাচ্ছে। আর শহরটার নাম হচ্ছে কলিন্সপোর্ট। নিজেদের ব্যবসার পরিধি আরো বাড়ানোর জন্যই তারা লিভারপুল ছেড়ে কলিন্সপোর্টে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই জাহাজ চলতে শুরু করে। বার্নাবাসের বাবা তাকে এখানে বলে যে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে পরিবার, তাই সবসময় তোমাকে নিজের পরিবারের খেয়াল রাখতে হবে। পরের সিনে দেখানো হয় কলিন্সপোর্টে বার্নাবাসের বাবা তাদের থাকার জন্য একটা বাড়ি বানিয়েছে। আর এই বিশাল বাড়িটা দেখতে বিলাসবহুল প্রাসাদের মতো। এই প্রাসাদটির নাম রাখা হয়েছে কলিনউড। এটি বানাতে 15 বছর সময় লেগেছে। তো 15 বছর ধরে বার্নাবাস তার ফ্যামিলি কলিন্সপোর্টেই ছিল। এখন তাদের ফিশিং বিজনেস আরো বড় হয়ে গেছে। তাদের কোম্পানি এখন শহরের অনেক বড় একটা কোম্পানিতে পরিণত হয়েছে। শহরের বড় বড় ব্যবসায়ীরা তাদের সম্মান করে চলে। বার্নাবাস তো এখন বড় হয়ে গেছে, দেখতে সুদর্শনও হয়েছে। সুদর্শন বার্নাবাসের সাথে ভুলবশত রিলেশন হয়ে যায় তাদের বাড়ির কাজের মেয়ে অ্যাঞ্জেলিকের সাথে। আর এটাই ছিল সেই অ্যাঞ্জেলিক যে ছোটবেলা থেকেই বার্নাবাসকে পছন্দ করত। এভাবে দিন ভালোই কাটছিল। এমনি একদিন অ্যাঞ্জেলিক বার্নাবাসকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি আর এখন আমি তোমাকে বিয়ে করে তোমার সাথে পুরো জীবনটা কাটাতে চাই। কিন্তু বার্নাবাস বিয়ে করতে না করে দেয়, কারণ তারা অনেক সম্ভ্রান্ত পরিবারের ছিল। তাই বার্নাবাসের বাবা কখনোই অ্যাঞ্জেলিককে মেনে নিবে না। তাই বার্নাবাস অ্যাঞ্জেলিককে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি মিথ্যা বলতে পারবো না। অ্যাঞ্জেলিক বার্নাবাসের কথা শুনে খুব রেগে যায়। রেগে গিয়ে অ্যাঞ্জেলিক বার্নাবাসকে একা করে দেওয়ার জন্য কালো জাদু করে। অ্যাঞ্জেলিক আসলে একটা ডাইনি, এই ব্যাপারে কেউ কিছুই জানতো না। কালো জাদু করে অ্যাঞ্জেলিক বার্নাবাসের বাবা মাকেও মেরে ফেলে। অ্যাঞ্জেলিক কালো জাদু করে প্রাসাদে একটা মূর্তি তাদের উপর ফেলে দেয়, যার কারণে তারা মারা যায়। সবার মনে হচ্ছিল এটা হয়তো কোনো দুর্ঘটনা হবে, কিন্তু বার্নাবাসের বিশ্বাস ছিল যে এটা কোনো দুর্ঘটনা না, এটা আসলে কালো জাদুর প্রভাব। এজন্য সে কালো জাদুর বই পড়তে শুরু করে। এরকম করে আরো কিছুদিন কেটে যায়। এরই মধ্যে বার্নাবাসের জোসেট নামের একটা মেয়ের সাথে পরিচয় হয়। বার্নাবাস বুঝতে পারে এটাই তার সত্যিকারের ভালোবাসা, কারণ জোসেটও তাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু বার্নাবাস আর জোসেটের ভালোবাসা দেখে অ্যাঞ্জেলিকের সহ্য হয় না। এজন্য সে আবারও কালো জাদুর সাহায্য নেয়। এইবার সে জোসেটকে নিজের বশে নিয়ে ফেলে। এই বশে নেওয়ার ফলে জোসেট অ্যাঞ্জেলিকের কথা মতোই কাজ করতে শুরু করে। আর অ্যাঞ্জেলিক বার্নাবাসকে একটা অভিশাপও দেয়। অভিশাপটা হলো বার্নাবাস যাকেই ভালোবাসবে সেই মারা যাবে। পরের দিনে আমরা জোসেটকে দেখি সে অ্যাঞ্জেলিকের বশে এসে তার কথা মতো একটা উঁচু পাহাড়ের উপর চলে যায়। এই উঁচু পাহাড়ের নাম উইডোশেল। বার্নাবাসও তার পিছু পিছু যেতে শুরু করে। কিন্তু বার্নাবাসের সেখানে পৌঁছানোর আগেই জোসেট পাহাড় থেকে লাফ দিয়ে সুইসাইড করে ফেলে। এভাবে চোখের সামনে নিজের ভালোবাসাকে শেষ হতে দেখে বার্নাবাসও সেখান থেকে লাফ দেয়। কিন্তু এত উঁচু থেকে নিচে পড়ার পরেও বার্নাবাসের কিছুই হয় না, কারণ অ্যাঞ্জেলিক তাকে অভিশাপ দিয়ে একটা ভ্যাম্পায়ারে পাল্টে দিয়েছে, যাতে সে চিরকাল তার দুঃখ কষ্ট নিয়ে অমর হয়ে থাকে। অন্যদিকে এখন অ্যাঞ্জেলিক বুঝে গিয়েছে যে বার্নাবাস কখনোই তার হবে না, তাই সে নতুন ফোন দিয়ে আঁটতে শুরু করে।
এজন্য সে গ্রামের লোকদেরকে তার পক্ষ নিয়ে এসে তাদেরকে নিয়ে বার্নাবাসের প্রাসাদে যায়। গ্রামের লোকেরা যখন জানতে পারে বার্নাবাস একটা ভ্যাম্পায়ার, তখন তারা সবাই মিলে তাকে টেনে হিচড়ে একটা কফিনে বন্দি করে ফেলে। আর এরপর তারা সেই কফিনটিকে মাটির নিচে দাফন করে দেয়। এভাবে 200 বছর কেটে যায়। এরপর আমাদের 1972 সালের সিন দেখানো হয়। এখানে আমরা ভিক্টোরিয়া নামের একটা মেয়েকে দেখি। সে ট্রেনে করে কলেজ পোর্টে যাচ্ছিল, কিন্তু সে কেন এত বছর পর কলেজ পোর্টে যাচ্ছে তা আমরা পরে জানতে পারবো। তো ট্রেন থেকে নেমে ভিক্টোরিয়া একটা গাড়িতে লিফট নেয়। এরপর সে কলিন প্রাসাদে এসে পৌঁছায়। প্রাসাদটা একেবারেই শান্ত নীরব ছিল। প্রাসাদের দরজার সামনে যে নক করার পরে বিলি নামের একজন লোক তার জন্য দরজা খুলে দেয়। বিলি প্রাসাদে কাজ করে। ভিক্টোরিয়া তাকে নিজের পরিচয় দেয়। বিলি ভিক্টোরিয়াকে ভেতরে আসতে বলে। প্রাসাদের ভেতরে যেয়ে ভিক্টোরিয়া বলে, প্রাসাদটা তো অনেক সুন্দর। বিলি বলে, প্রাসাদটা তো অনেক সুন্দর, কিন্তু চারপাশে অনেক ধুলাবালি ছড়িয়ে রয়েছে, কারণ এলিজাবেথ ম্যাম প্রাসাদের জন্য কোনো টাকা খরচ করে না। তো ভিক্টোরিয়া প্রাসাদে ঢোকার সময় দেওয়ালের মধ্যে বার্নাবাসের একটা ছবি দেখতে পায়। এটা দেখে সে বিলিকে জিজ্ঞেস করে, এটা কে? তখন সেখানে এলিজাবেথ নামের একটা মহিলা আসে। তো আপনাদের বলে রাখা ভালো যে বংশ পরম্পরায় এলিজাবেথও কলিন পরিবারেরই সদস্য। এলিজাবেথ ভিক্টোরিয়াকে বলে যে দেয়ালের ছবিটা বার্নাবাসের। সে কলিন পরিবারের একজন মহান আর সৎ সদস্য ছিল। এলিজাবেথ কিছুদিন আগে নিউজ পেপারে ছাপিয়েছিল যে তাদের প্রাসাদের জন্য একজন কেয়ারটেকার প্রয়োজন, যে ডেভিডের খেয়াল রাখতে পারবে, যার কারণে ভিক্টোরিয়া এখানে কেয়ারটেকার হিসেবে এসেছে। তো ডেভিডকে তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এলিজাবেথ ভিক্টোরিয়াকে বলে, এই প্রাসাদের 200টা রুম রয়েছে, বেশিরভাগ রুমই এখন বন্ধ অবস্থায় আছে। এলিজাবেথ এবার ভিক্টোরিয়াকে প্রাসাদের অন্য সদস্যদের সম্পর্কে বলতে শুরু করে। এলিজাবেথ বলে, এত বড় প্রাসাদে আমরা অল্প কয়েকজনই থাকি। তো এখানে আমি, আমার মেয়ে ক্যারোলিন আর আমার ভাই রাজার আর তার ছেলে ডেভিড থাকে। আরো কয়েকজন রয়েছে, আমি তাদের সাথে তোমাকে পরবর্তীতে পরিচয় করিয়ে দেব। ভিক্টোরিয়া এবার এলিজাবেথকে ডেভিডের মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। এতে এলিজাবেথ বলে, সমুদ্রের মধ্যে পড়ে ডেভিডের মায়ের মৃত্যু হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ডেভিড এই ব্যাপারটা মেনে নেয়নি। তার মনে হয় সে তার মাকে দেখতে পায় আর সে তার সাথে কথাও বলতে পারে। যাই হোক, তুমি এসব বুঝবে না। ভিক্টোরিয়া বলে, কেন? এলিজাবেথ বলে, আমি এখন তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, কিছু মনে করো না, সেগুলো তোমার অ্যাপ্লিকেশনে ছিল না। এলিজাবেথ বলে, তোমার প্রেসিডেন্টের ব্যাপারে কি মনে হয়? ভিক্টোরিয়া বলে, আমি তো তার সাথে কখনো দেখা করিনি। এবারে এলিজাবেথ তাকে জিজ্ঞেস করে, তুমি যুদ্ধ সম্পর্কে কি জানো? ভিক্টোরিয়া বলে, আমি তো টিভি দেখি না। এরপর এলিজাবেথ ভিক্টোরিয়াকে তার মেয়ে ক্যারোলিনের সাথে দেখা করার জন্য নিয়ে যায়। ক্যারোলিন একটু দুষ্ট প্রকৃতির মেয়ে। পরের সিনে দেখানো হয় রাতের বেলা সবাই ডিনার টেবিলে বসে আছে। এলিজাবেথ এখানে ভিক্টোরিয়াকে রাজার সাথে পরিচয় করিয়ে দেয়। আর এই ডিনার টেবিলে একজন সাইকিয়াট্রিস্টও দেখানো হয়। এই সাইকিয়াট্রিস্টের নাম ছিল জুলিয়া। ডেভিড এখনো তার মাকে দেখতে পায়, যার কারণে এলিজাবেথের মনে হয়েছে ডেভিডের একজন সাইকিয়াট্রিস্টের প্রয়োজন। এই জন্য সে ডক্টর জুলিয়াকে ডেভিডের থেরাপির জন্য রেখে দিয়েছে। সে 3 বছর ধরেই এই প্রাসাদ থেকেই ডেভিডের ট্রিটমেন্ট করছে। এরই মধ্যে ভিক্টোরিয়া দূরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে একটা সাদা কাপড় দিয়ে নিজেকে মুড়িয়ে রেখেছিল, যার কারণে তাকে চেনা যাচ্ছিল না। আসলে এটা ডেভিড ছিল। সে ভিক্টোরিয়াকে ভয় লাগাতেই এমনটা করেছে, কিন্তু ভিক্টোরিয়া এতে ভয় পায় না। এলিজাবেথ বলে, ডেভিড, এটা ভিক্টোরিয়া, তোমার নতুন কেয়ারটেকার। ডেভিড বলে, আমি তো তাকে ভয় পাওয়াতে চেয়েছি, কিন্তু সে তো ভয় পেল না। এবার ভিক্টোরিয়া এলিজাবেথকে জিজ্ঞেস করে, আপনাদের কি কোনো বিজনেস আছে? এতে ভিক্টোরিয়া বলে, আমাদের ফ্যামিলি বিজনেস আছে, আর শহরে আমাদের অনেক বড় একটা ক্যানারি আছে, আর কিছু নৌকা আছে। এখানে ক্যারোলিন বলে ওঠে, হ্যাঁ আছে কিছু পুরনো নৌকা, যেগুলো কেউ কখনো নেয় না, আর এগুলোর একটার নিচে ডেভিডের মা আছে। এই কথা শুনে এলিজাবেথ রেগে যায়। সে ক্যারোলিনকে বলে, এক্ষুনি তোমার রুমে যাও। এতে ক্যারোলিন চিৎকার করে ওঠে আর বলে, আমি কি ফিল করি এই ঘরে তা কেউ বোঝে না। এটা বলে সে সেখান থেকে উঠে চলে যায়। এবার ডেভিড বলে, সে মিথ্যে বলেনি, সে মিথ্যে বলতে পারে না। ডেভিডের বাবা বলে, তুমি চুপ করো। এখানে ডেভিড বলে উঠছে, আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি, আমি তাকে অলওয়েজ ফিল করতে পারি। ডিনার শেষে ভিক্টোরিয়া তার রুমে যেয়ে জামা কাপড় গোছাচ্ছিল। ঠিক তখনই সে দেখে রুমের সামনে কেউ চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। তার মনে হয় ডেভিড আবারও তাকে ভয় লাগানোর চেষ্টা করছে। সে বলে, ডেভিড, তুমি আবার আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছো? তুমি এবার হ্যালোউইনের জন্য প্রস্তুতি নিয়ে নাও। এইবার ভিক্টোরিয়া সেই সাদা চাদরটাকে সরিয়ে দিতে চায়,
কিন্তু চাদর সরাতেই সে জোসেটের আত্মাকে দেখতে পায়। সে ভিক্টোরিয়াকে বলে সে আসছে। এই বলেই জোসেটের আত্মা কিছু দূর সামনে যাবার পর অদৃশ্য হয়ে যায়। কিন্তু এখানে জোসেটের আত্মা কার আসার কথা বলছে তা আমরা পরে জানতে পারবো। অন্যদিকে আমরা কিছু ওয়ার্কারকে দেখি। তারা জেসিবি নামের জায়গায় খোদাইয়ের কাজ করছিল। এর মধ্যে তারা মাটির নিচে কিছু শক্ত অনুভব করতে পারে। আপনাদের হয়তো মনে আছে, জেসিবি হচ্ছে সেই জায়গাটা যেখানে বার্নাবাসকে দাফন করা হয়েছিল। ওয়ার্কার সে জায়গা থেকে মাটি সরানোর পরে একটা কফিন দেখতে পায়, আর এটা বার্নাবাসেরই কফিন। তো কফিনটা দেখে ওয়ার্কারদের সুপারভাইজার কফিনকে যে শিকল দিয়ে আটকে রাখা হয়েছিল সেটা কেটে দেয়। শিকলটা কাটতেই বার্নাবাস মুক্তি পেয়ে যায়, আর সে সবার উপর আক্রমণ করে বসে। এরপর সে তাদেরকে প্রাণে মেরে ফেলে। এরপর বার্নাবাস তার বাড়ি অর্থাৎ কলিন উডে এসে পৌঁছায়। কলিন উডে পৌঁছে সে ফটকের সামনে দাঁড়িয়ে বলে, আমার প্রিয় কলিন উড, তোমার এই দশা কে করেছে? এরপর বার্নাবাস গার্ডেনে হাঁটতে শুরু করে। এরই মধ্যে তার সাথে বিলির দেখা হয়। বিলি তাকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়, তাই সে বিলিকে হিপনোটাইজ করে আর তার বশে নিয়ে ফেলে। এরপর সে বিলিকে জিজ্ঞেস করে, এই প্রাসাদে কি এখনো কলিন পরিবারের সদস্যরা থাকে? এতে বিলি বলে, হ্যাঁ থাকে, এখানে 4 জন সদস্য রয়েছে। বার্নাবাস বিলির কাছ থেকে জানতে পারে যে এখন 1972 সাল। এতে বার্নাবাস বুঝতে পারে যে 200 বছর কেটে গেছে। এরপর বার্নাবাস প্রাসাদের ভেতরে চলে যায়। প্রাসাদের ভেতরে যেয়ে প্রাসাদের রাজকীয় জিনিসগুলো দেখতে শুরু করে, আর এই জিনিসগুলোর ব্যাপারে বিলিকে বলতে শুরু করে। এরপর বার্নাবাস বিলিকে বলে তাকে প্রাসাদে নিয়ে যেতে। বিলি সেটাই করে। বার্নাবাস ভেতরে যেয়ে কিছু রাজকীয় পিলার দেখতে শুরু করে। এরই মধ্যে এখানে বার্নাবাসের সাথে ক্যারোলিন আর ডেভিডের দেখা হয়। এখানে বার্নাবাসকে দেখে ক্যারোলিনের মনে হয় এই লোকটা হয়তো কোনো পাগল যে ড্রিঙ্কস করে এখানে এসে পড়েছে। কিন্তু ডেভিড বুঝতে পারে এটা আসলে বার্নাবাস, তাই সে ক্যারোলিনকে দেয়ালে থাকা ছবিটা দেখায়। এই ছবিটা দেখে বার্নাবাস বলে, আমি অনেক ঘন্টা পর্যন্ত একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, এরপরে একজন মহান শিল্পী আমার এই চিত্রটা বানিয়েছে। তাদের কথা বলার মধ্যেই সেখানে এলিজাবেথ চলে আসে। এলিজাবেথ বাচ্চাদেরকে তার থেকে দূরে থাকতে বলে। এতে ডেভিড বলে, এই লোকটা নিজেকে আমাদের আত্মীয় বলছে। কিন্তু এলিজাবেথের মনে হয় এটা হয়তো কোনো বহুরূপী, তাই সে বার্নাবাসকে অন্য একটা রুমে নিয়ে যায় আর বলে, যদি এটা কোনো মজা হয়ে থাকে তাহলে এটা এক্ষুনি শেষ করো। কিন্তু বার্নাবাস নিজেকে প্রমাণ করার জন্য এলিজাবেথের সামনে একটা সিক্রেট দরজা খুলে দেয়। সেই দরজাটা দিয়ে সে এলিজাবেথকে একটা গুপ্ত বেসমেন্টে নিয়ে যায়। এই বেসমেন্টের ব্যাপারে এলিজাবেথ জানতো না। এই বেসমেন্টে আসলে অনেক হীরা রত্ন রাখা ছিল। এত হীরা রত্ন দেখে এলিজাবেথ একেবারে চমকে যায়। বার্নাবাস এই বেসমেন্টে তাকে অনেকগুলো রুমের মধ্যে নিয়ে যায়। শেষে সে এলিজাবেথকে তার প্রিয় রুমটাতে নিয়ে যায় যেখানে হীরা ছিল। এতে এলিজাবেথের বিশ্বাস হয়ে যায় সে যাকে এতক্ষণ ধরে বহুরূপী বলছিল সে আর কেউ না, বরং কলিন পরিবারের ছেলে বার্নাবাস। এবার বার্নাবাস এলিজাবেথকে তার ভ্যাম্পায়ার হওয়ার কথা বলতে বলতে বলে, আমার দ্বারা এই পরিবারের কোনো সদস্যর কোনো ক্ষতি হবে না, আর সবাই মনে করে আমি মারা গিয়েছি, কিন্তু আমি কখনো মারা যাইনি, আমি অভিশপ্ত হয়ে গিয়েছি। বার্নাবাস আরো বলে সে এখন থেকে এই পরিবারে থাকতে চায়। এলিজাবেথ বলে এতে তার কোনো সমস্যা নেই, কিন্তু তাদের মধ্যে হওয়া কথাগুলো যাতে কেউ জানতে না পারে। বার্নাবাস তো এতে রাজি হয়ে যায়। সিন শিফট হলে আমরা পুরো পরিবারকে একসাথে ডিনার টেবিলে দেখি। এখানে এলিজাবেথ বার্নাবাসকে সবাইকে দেখিয়ে বলে বার্নাবাস ইংল্যান্ড থেকে এসেছে, আর সে আমাদের অনেক দূরের আত্মীয়। এরই মধ্যে এখানে ডক্টর জুলিয়া চলে আসে, তাই এলিজাবেথ বার্নাবাসের সাথে তার পরিচয় করিয়ে দেয়। ক্যারোলিন জিজ্ঞেস করে, এই অদ্ভুত লোকটা কি সারা জীবন আমাদের সাথেই থাকবে? এতে ডেভিড বলে, আমার তাকে পছন্দ হয়েছে। এরই মধ্যে রাজার বার্নাবাসকে জিজ্ঞেস করে, তোমরা কিসের বিজনেস করো? বার্নাবাস বলে, কলিন ফ্যামিলি তো অলওয়েজ ফিশিং বিজনেস করে। এরপর বার্নাবাস এলিজাবেথকে তাদের ফিশিং বিজনেসের ব্যাপারে জিজ্ঞেস করে। এলিজাবেথ বলে, আমাদের ফিশিং বিজনেস তো প্রায় শেষ হয়ে গিয়েছে, কারণ এজি নামের একটা মহিলা সব জেলেদের সাথে ডিল করে আমাদের বিজনেস দখল করে ফেলেছে। এতে বার্নাবাস বলে, এখন আমি এসে গিয়েছি, এখন বিজনেসকে আবারও টপে নিয়ে যাব। বার্নাবাস আরো বলে, তোমরা গাড়ি রেডি করো, আমি এক্ষুনি ফ্যাক্টরি দেখতে যাব। এলিজাবেথ বলে, এখানে আমরা গাড়ি ব্যবহার করি না। এরই মধ্যে এখানে ভিক্টোরিয়া এসে পড়ে। তাকে দেখেই বার্নাবাস তাকে জোসেট বলে ডাকে, কারণ তাকে দেখে হঠাৎ করে বার্নাবাসের মনে হয়েছে যে জোসেট আবারও ফিরে এসেছে। আসলে ভিক্টোরিয়ার চেহারা দেখতে পুরোপুরি জোসেটের মতো। এরপর তারা দুজন একজন আরেকজনের সাথে কথা বলে। ভিক্টোরিয়া এখানে বার্নাবাসকে নিজের পরিচয় দেয়। বার্নাবাস বলে, তুমি তোমার নামের মতোই সুন্দর। সিন শিফট হলে আমরা ইঞ্জিকে দেখি।
তো এটা আসলে সেই অ্যাঞ্জেলিক যে কালো জাদু করে বার্নাবাসের জীবন শেষ করে দিয়েছিল। এরপর সে নিজে আবারও কালো জাদু করে ডাইনিতে পরিণত হয়ে গেছে। এরপর সে নিজের নাম পরিবর্তন করে। 200 বছর ধরে এখনো সে বেঁচে আছে, কিন্তু তার ফেসে বয়সের কোনো ছাপ পড়েনি। সে আগের থেকেও ইয়াং হয়ে গেছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে। এখানে অ্যাঞ্জেলিক তার অফিসে পৌঁছায়, যেখানে সে ফিশ নিয়ে কাজ করত। অফিসে এসে সে জানতে পারে গতকাল রাতে তার ওয়ার্কাররা খোদাই করার সময় 200 বছর পুরনো একটা কফিন পেয়েছে। এরপর কেউ একজন সেই ওয়ার্কারদের খুব খারাপ ভাবে মেরে ফেলেছে আর তাদের প্রত্যেকের গলায় কামড়ের দাগ রয়েছে। এটা শুনে অ্যাঞ্জেলিক শকড হয়ে যায় আর তার সন্দেহ হয়। তাই সে তাড়াতাড়ি করে সেই জায়গাটাতে চলে যায়। সেখানে পৌঁছানোর পর তার বিশ্বাস হয়ে যায় যে বার্নাবাস মুক্তি পেয়ে গেছে। তাই সে সেখান থেকে সোজা কলিনুডে পৌঁছায়। এখানে এসে সে এলিজাবেথের সাথে কথা বলতে শুরু করে। এলিজাবেথকে অ্যাঞ্জেলিক বলে সেই পরিবারের নতুন সদস্যদের সাথে দেখা করতে এসেছে। এরই মধ্যে বার্নাবাস সেখানে এসে তার সাথে হ্যান্ডশেক করে। তখন বার্নাবাস বুঝতে পারে এটাই হচ্ছে অ্যাঞ্জেলিক। তাই সে অন্য একটা রুমে নিয়ে গিয়ে ফিশিং বিজনেসের ব্যাপারে কথা বলে। অ্যাঞ্জেলিক বলে, এই বিজনেসটা এখন আমার। তুমি হয়তো জেনে গিয়েছো আমি কে, কিন্তু তোমার কি মনে আছে আমরা এই ড্রয়িং রুমটাতে অনেক কিছু করেছি? এতে বার্নাবাস বলে, হ্যাঁ আমি জানি তুমি ওই ডাইনি যে আমার সবকিছু শেষ করে ফেলেছো। আমি তোমাকে কালো জাদুর অপরাধে জেলে পাঠিয়ে দেব, কারণ তুমি 200 বছর ধরে আমাকে একটা বক্সে বন্দি করে রেখেছো। অ্যাঞ্জেলিক তখন বলে, তুমি এরকম কিছুই করতে পারবে না, তোমার উপর কেউ বিশ্বাসই করবে না, কারণ আমি 200 বছর থেকে বিভিন্ন রূপ নিয়ে এই সমাজে অনেক সম্মানের সাথে বসবাস করছি, আর কলিন্সপোর্ট এখন আমার। বার্নাবাস বলে, তোমার নাম হয়তো বদলে গিয়েছে, কিন্তু তোমার ভেতরে থাকা শয়তান এখনো বদলায়নি। এই কথা শুনে অ্যাঞ্জেলিক রেগে যায়। রেগে গিয়ে সে বার্নাবাসের উপর সূর্যের আলো ফেলে। এতে বার্নাবাস ভয় পেয়ে যায়, কারণ সে এখন ভ্যাম্পায়ার। যাওয়ার সময় অ্যাঞ্জেলিক বলে, যেসব লোকেরা সূর্যের আলোকে ভয় পায় তারা আবার কিছুই করতে পারবে না। তার যাওয়ার পর বার্নাবাস এলিজাবেথকে অ্যাঞ্জেলিকের ব্যাপারে সবকিছু বলে দেয়। বার্নাবাস বলে, এটা সেই ডাইনি যে আমার বাবা মা ভালোবাসা সবকিছু কেড়ে নিয়েছে, কিন্তু আমি কিছুই করতে পারিনি। তাকে এমন ভেঙে পড়তে দেখে এলিজাবেথ তাকে মোটিভ করে। সে বার্নাবাসকে বলে, তুমি তোমার বিজনেস আবারও শুরু করতে পারো আর তোমার পরিবারকে আবারও সমাজের উঁচু স্থানে নিয়ে যেতে পারো। তুমি চেষ্টা করলেই সেটা পারবে, আর তোমাকে এখন প্রতিশোধ নেওয়ার জন্য লড়াই করতে হবে। বার্নাবাস তেমনটাই করতে শুরু করে। বার্নাবাস প্রথমে তার প্রাসাদ নতুন করে সাজাতে শুরু করে আর দেওয়ালগুলোর মধ্যে সুন্দর সুন্দর পেইন্টিং করে। তার প্রাসাদকে জাঁকজমকপূর্ণ করে ফেলে। এরই মধ্যে একটা মজার ঘটনা ঘটে। একদিন ক্যারোলিন টিভি দেখছিল। তখন বার্নাবাসের মনে হয় টিভির ভেতর থেকে কেউ তার উপর আক্রমণ করতে আসছে। তাই সে চিৎকার করতে শুরু করে। এটা দেখে ক্যারোলিন অনেক ডিস্টার্ব হয়। আর 200 বছর ধরে কফিনে থাকতে থাকতে বার্নাবাসের কফিনে থাকার অভ্যাস হয়ে গেছে। তাই সে নিজের জন্য একটা কফিন বানিয়ে এনেছে। পরের স্থানে দেখানো হয় বার্নাবাস নিজের বিজনেসের পরিধি বাড়ানোর জন্য বিলিকে সাথে নিয়ে বড় বড় জেলেদের সাথে দেখা করে। এরপর সে জেলেদেরকে হিপনোটাইজ করে, যার কারণে জেলেরা অ্যাঞ্জেলিকের কাজ ছেড়ে বার্নাবাসের পরিবারের জন্য কাজ করতে রেডি হয়ে যায়। আর এভাবেই বার্নাবাসের ফিশিং বিজনেস আবারও ঘুরে দাঁড়ায়। একদিন বার্নাবাস সে সিক্রেট রুমটা থেকে কিছু টাকা নিয়ে বের হচ্ছিল, আর সে এমনটা করার সময় রাজা দেখে ফেলে, কিন্তু সে কিছুই জিজ্ঞেস করে না। সেই শিফট হলে দেখানো হয় বার্নাবাস ক্যারোলিনের রুমের মধ্যে উকি দিচ্ছে, আর সেখানে থাকা একটা ল্যাম্প দেখে বার্নাবাস অদ্ভুত ভাবে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল সেটা আসলে কি জিনিস। তাকে এমনটা করার সময় ডক্টর জুলিয়া দেখে ফেলে। এ কারণে জুলিয়ার বার্নাবাসের উপর সন্দেহ হয়। তাই সে বার্নাবাসের সম্পর্কে জানার ইচ্ছে থেকে তার সাথে কথা বলতে শুরু করে। জুলিয়া বার্নাবাসকে বলে, আমি একজন সাইকিয়াট্রিস্ট, আমি চিকিৎসা করে যে কোনো সমস্যা দূর করতে পারি। এরপর সে বার্নাবাসকে হিপনোটাইজ করে তার ব্যাপারে সবকিছু জেনে নেয়। জুলিয়া এটাও জেনে যায় যে বার্নাবাস একটা ভ্যাম্পায়ার। এইবার এই ব্যাপারে জুলিয়া এলিজাবেথের সাথে কথা বলে। সে এলিজাবেথকে বলে, আমি বার্নাবাসের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছি, আর সে একটা ভ্যাম্পায়ার এটা জানার পরেও তুমি কেন তাকে এখানে থাকতে দিয়েছো? এলিজাবেথ জুলিয়াকে ব্যাপারটা গোপন রাখতে বলে, আর বলে তার কারণে ঘরের কোনো সদস্যের কোনো ক্ষতি হবে না, তাই সে এখানে থাকতে পারে। তো এরই মধ্যে বার্নাবাস আর ভিক্টোরিয়ার মধ্যে ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। রাতের বেলা তারা দুজন সেই লোকদের সাথে আড্ডা দিচ্ছিল যারা ভিক্টোরিয়াকে লিফট দিয়েছিল। সবাই ঘুমিয়ে পড়ার পর বার্নাবাস সেই লোকদের রক্ত শুষে নেয়। পরের দিনে বার্নাবাসকে ক্যারোলিনের সাথে দেখা যায়, যাকে দেখে ক্যারোলিন বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই না। সে ক্যারোলিনকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমার কাছে সাহায্যের জন্য এসেছি। আমাকে শেখাও কিভাবে বর্তমান পৃথিবীতে ভালোবাসা হয়। ক্যারোলিন তাকে বলে, তোমাকে প্রথমে নিজের লুক আর এই অদ্ভুত আচরণ চেঞ্জ করতে হবে, এরপর একটা সাধারণ মানুষের মতো থাকতে হবে।
যাতে তোমার সাথে কথা বলতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে, যাতে তাদের তোমাকে পছন্দ হয়। এসব কিছু করার পরে ভালোবাসা কিভাবে হয় তা তুমি ধীরে ধীরে শিখে যাবে। পরের দিন আমরা ডক্টর জুলিয়াকে দেখি। সেখানে বার্নাবাসের শরীর থেকে ব্লাড বের করছিল। সে তার শরীরের সমস্ত ভ্যাম্পায়ারের রক্ত বের করে। আসলে সে বার্নাবাসকে এটা বিশ্বাস করিয়ে ফেলেছিল যে তার শরীরে মানুষের রক্ত পুশ করে দেবে, এতে সে আবারও মানুষে পরিণত হয়ে যাবে। তাই বার্নাবাস ডক্টর জুলিয়ার কাছে তার ব্লাড পরিষ্কার করতে এসেছে। জুলিয়া তাকে বলে, তুমি কেন আবারও মানুষ হতে চাও? তুমি তো ভাগ্যবান, কারণ তুমি অমর। আর এদিকে আমি দিনের পর দিন বুড়ি হয়ে যাচ্ছি। বার্নাবাস মানুষ হতে চায় কারণ সে ভিক্টোরিয়াকে পেতে চায়। তাই সে ডক্টর জুলিয়াকে বারবার বলে যে আমাকে মানুষ বানিয়ে দাও। সেই শিফট হলে আমরা সমুদ্রের তীরে বার্নাবাস আর ভিক্টোরিয়াকে একসাথে দেখি। তারা সমুদ্রের সময় কাটাচ্ছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে অ্যাঞ্জেলিককে দেখানো হয়। সে তার বিজনেসের সব বোর্ড মেম্বারদের সাথে মিটিং করছিল। সেখানে সবাই অ্যাঞ্জেলিককে বলে, আমাদের বিজনেস ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, কারণ বার্নাবাস নতুন করে তার বিজনেস শুরু করেছে আর বেশিরভাগ মানুষই তার জন্যই কাজ করছে। এসব শুনে জুলিয়া তার লোকদেরকে বলে, বার্নাবাসের সাথে আমার মিটিং অ্যারেঞ্জ করো। এরপর তার লোকেরা বার্নাবাসকে অ্যাঞ্জেলিকের সাথে মিটিং করার জন্য ডাকে। সন্ধ্যাবেলা বার্নাবাস অ্যাঞ্জেলিকের সাথে মিটিং করতে আসে। অ্যাঞ্জেলিক তখন তাকে একটা চেক দিয়ে বলে, তুমি ফিশিং বিজনেসটা ছেড়ে দাও। কিন্তু বার্নাবাস এতে রাজি হয় না। অ্যাঞ্জেলিক থেকে ম্যানিপুলেট করে, সাথে ইন্টিমেট হয়ে যায়। এর মধ্যে অ্যাঞ্জেলিক বার্নাবাসকে একসাথে বিজনেস করার অফার দেয়, কিন্তু এরপরও বার্নাবাস রাজি হয় না, কারণ অ্যাঞ্জেলিক তার সাথে যা করেছে সে কখনোই তা ভুলতে পারবে না। অ্যাঞ্জেলিক বলে, তুমি আমার কথায় রাজি হয়ে যাও, না হলে আমি আবারও তোমাকে শেষ করে দেব। অন্যদিকে ভিক্টোরিয়াকে দেখানো হয়। সে রাতের বেলা একটা স্বপ্ন দেখে। এখানে সে তার ছোটবেলার ফ্ল্যাশব্যাক দেখতে পায়। আসলে ছোটবেলা থেকেই ভিক্টোরিয়া জোসেটের আত্মাকে দেখতে পেত। সে জোসেটের আত্মার সাথে কথাও বলতো, কিন্তু তার বাবা মা তাকে মেন্টালি সিক মনে করত, যার কারণে তারা তাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেয়। এর মধ্যে আচমকা ভিক্টোরিয়া ঘুম থেকে জেগে ওঠে। সে তার সামনে জোসেটের আত্মাকে দেখতে পায়। জোসেটকে দেখে সে তার পিছু যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে আত্মাটা প্রাসাদে থাকা ঝাড়বাতির উপরে উঠে সেখান থেকে ঠিক সেইভাবে লাফ দেয় যেভাবে সে আত্মহত্যা করেছিল। পরের দিন বার্নাবাস সবার সম্মতি নিয়ে ঘরের মধ্যে একটা পার্টি করে। সেখানে সে শহরের অনেক মানুষকে ইনভাইট করে। পার্টি যখন চলছিল তখন বার্নাবাস দেখে ডেভিড একটা রুমের বাইরে দাঁড়িয়ে আছে। সে বার্নাবাসকে বলে তার বাবা কাউকে ভেতরে যেতে মানা করেছে। এতে বার্নাবাস বুঝে যায় নিশ্চয়ই রাজা ভেতরে কিছু করছে। এবার রুমের ভেতরে সিন দেখানো হয়। রুমের মধ্যে ডেভিডের বাবা রাজা একটা মেয়েকে নিয়ে এসেছে। এই মেয়েটার সাথে রাজার সম্পর্ক। এই সব কিছু বার্নাবাস জানালা দিয়ে দেখে ফেলেছে। সে দেখে রাজা সেই মেয়েটার সাথে রোম্যান্স করছে। অন্যদিকে ভিক্টোরিয়া প্রাসাদের বারান্দায় দাঁড়িয়েছিল। বার্নাবাস সেখানে যেয়ে তাকে ভেতরে যেতে বলে, কিন্তু এখানে ভিক্টোরিয়া তাকে তার শৈশবের কাহিনী বলতে শুরু করে। সে বলে, ছোট থেকে আমি একটা মেয়ের আত্মা দেখতে পেতাম, কিন্তু আমার বাবা মা আমাকে পাগল মনে করত, যার কারণে আমার ছোটবেলা অনেক কষ্টের মধ্যে কেটেছে। কিন্তু একদিন সেই আত্মাটা আমাকে কলিনুজে আসার রাস্তা দেখিয়েছে। আর এখানে তোমার সাথে দেখা করার পর আমার মনে হচ্ছে আমি তোমাকে যুগ যুগ ধরে চিনি। হয়তো এটা আমার ভাগ্য ছিল যে তোমার সাথে আমার দেখা হয়েছে, আর তোমাকে এখন আমার আপন মনে হয়, আর আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। বার্নাবাস বলে, আমিও তোমাকে ভালোবাসি। এখানে তারা দুজন একজন আরেকজনকে কিস করে। তাদের দুজনকে এরকম করার সময় অ্যাঞ্জেলিক দেখে ফেলে, আর তার আবারও সহ্য হয় না। অ্যাঞ্জেলিক আসলে এখানে ইনভাইটেশন ছাড়াই এসে পড়েছিল। তাকে বাইরে বিলি আটকানোর পরেও সে জোর করে ভেতরে এসে পড়েছে। এরপর বার্নাবাস ডক্টর জুলিয়ার কাছে যায়। সে যেয়ে দেখতে পায় ডক্টর জুলিয়া এখানে নিজের শরীরে বার্নাবাসের রক্ত পুশ করছে। এটা দেখে বার্নাবাস বুঝে যায় ডক্টর জুলিয়া তাকে মানুষ বানাতে নয়, বরং নিজে অমর হতে তার শরীর থেকে ব্লাড নিয়ে নিজের শরীরে পুশ করেছে। জুলিয়াকে বার্নাবাস বলে, কলিন পরিবার তোমাকে বিশ্বাস করে, আর তুমি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছো। জুলিয়া বলে, আমি বয়স্ক হতে চাই না, আমি আবারও সুন্দরী হতে চাই, তাই আমি এমনটা করছি। এটা জানতে পেরে বার্নাবাস রেগে যায় আর জুলিয়াকে প্রাণে মেরে ফেলে, কারণ জুলিয়া বার্নাবাসের শরীর থেকে অনেক ব্লাড বের করে ফেলেছে। জুলিয়াকে মারার পর বার্নাবাস বিলিকে সাথে নিয়ে জুলিয়ার ডেড বডি পানিতে ফেলে দিতে বের হয়। আর সে বিলিকে বলে, যদি তুমি এই ব্যাপারে কখনো কাউকে কিছু বলেছো তাহলে আমি তোমাকেও প্রাণে মেরে ফেলবো। এরপর তারা একটা নৌকায় উঠে পড়ে। শুধু যাওয়ার পর তারা সেই ডেড বডিটা পানিতে ফেলে যায়। পরের দিন আমাদেরকে রাজারকে দেখানো হয়। সে প্রাসাদের গোপন দরজাটা খোলার চেষ্টা করছে। এরই মধ্যে সেখানে বার্নাবাস পৌঁছে যায়। আসলে রাজার আচরণ দেখে বার্নাবাস আগেই বুঝে গিয়েছিল যে সে শুধুমাত্র টাকার জন্যই ডেভিডের মাকে বিয়ে করেছে। এজন্য সে রাজারের উপর খুব রেগে যায়।
বার্নাবাস এবার রাজাকে দুটো অপশন দেয়। প্রথমটা হচ্ছে তাকে কলিংউড থেকে একজন ভালো বাবার মতো ডেভিডের খেয়াল রাখতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে গুপ্তধন থেকে অনেকগুলো টাকা নিয়ে এখান থেকে চলে যেয়ে একা জীবন কাটাতে হবে। রাজা এখানে ডেভিডকে ছেড়ে দিয়ে টাকাটা বেছে নেয়। এরপর সে প্রাসাদ ছেড়ে চলে যায়। নিজের বাবাকে চিরকালের জন্য চলে যেতে দেখে ডেভিড ভীষণ কষ্ট পায় আর দৌড়ে তার রুমের দিকে যাচ্ছিল। তখন সিঁড়ির সাথে তার পা ধাক্কা খায়, যার কারণে একটা বড় জিনিস তার উপর পড়তে নেয়। কিন্তু বার্নাবাস তাকে চোখের পলকে বাঁচিয়ে নেয়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, কারণ বার্নাবাস যে কাজটা করেছে এটা কোনো সাধারণ মানুষ করতে পারে না। আর এখানে তার উপর সূর্যের আলো পড়ার কারণে তার শরীরে আগুন লেগে যায়। বিলি এসে তার গায়ে পানি ছেড়ে দেয়। এবার এখানে সবাই জেনে যায় যে বার্নাবাস একটা ভ্যাম্পায়ার। এটা দেখে ভয়ে সেখান থেকে সবাই চলে যায়। ভিক্টোরিয়াও বুঝে যায় যে বার্নাবাস কোনো মানুষ না, তাই ভিক্টোরিয়াও তার থেকে দূরে সরে যায়। সবাইকে এভাবে দূরে সরে যেতে দেখে বার্নাবাস অ্যাঞ্জেলিকের কাছে যায়, আর সে অ্যাঞ্জেলিককে বলে তাকে অভিশাপ থেকে মুক্ত করে দিতে। কিন্তু অ্যাঞ্জেলিক এর জন্য না করে দেয় আর তাকে দুটো অপশন দেয়। প্রথমটা হচ্ছে সে তার সাথে বিজনেস করে একটা প্রেমিকের মতো থাকবে, আর দ্বিতীয়টা হচ্ছে নয়তো সে তাকে চিরকালের জন্য কফিনে বন্দি করে দেবে। এটা শুনে বার্নাবাস তার প্রস্তাবে রাজি হয় না। বার্নাবাস বলে, তোমাকে প্রথমবার ভালোবেসে আমি ভুল করেছি। তুমি একটা ডাইনি, তোমার সাথে কখনোই আমি ডিল করব না। তোমার সাহায্যেরও আমার কোনো প্রয়োজন নেই। এ কথা শুনে অ্যাঞ্জেলিক ভীষণ রেগে যায়। তাই সে বার্নাবাসকে তার কথা দিয়ে উস্কিয়ে ডক্টর জুলিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ সে জেনে গিয়েছিল বার্নাবাস ডক্টর জুলিয়াকে মার্ডার করেছে। এতে রেগে গিয়ে বার্নাবাস বলে, হ্যাঁ, আমি ডক্টর জুলিয়াকে খুন করেছি। এরপর রেগে বার্নাবাস সেখান থেকে চলে যেতে শুরু করে। বার্নাবাস যখন অ্যাঞ্জেলিকের অফিস থেকে বের হয়, অ্যাঞ্জেলিক তাকে তার জাদু দিয়ে কফিনে বন্দি করে। তারপর তার পুরো শরীর শিকল দিয়ে বেঁধে দেয়। এরপর অ্যাঞ্জেলিক তার লোকদেরকে সাথে নিয়ে বার্নাবাসকে কোথাও নিয়ে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। যাওয়ার সময় অ্যাঞ্জেলিক বার্নাবাসের ফিশিং ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয়। এরপর অ্যাঞ্জেলিক বার্নাবাসকে একটা ঘন জঙ্গলে নিয়ে যেয়ে তার কফিন একটা ভাঙা ঘরের মধ্যে রেখে দেয়। যাওয়ার সময় অ্যাঞ্জেলিক বার্নাবাসকে বলে, তোমার হয়তো আমার ব্যাপারে ভাবার জন্য আরো সময়ের প্রয়োজন, তাই তুমি কফিনে আরো 1 শতক বন্দি থাকো। অ্যাঞ্জেলিকের যাওয়ার পরেই সেখানে ডেভিড চলে আসে। ডেভিডকে আসলে এখানে তার মায়ের আত্মা পাঠিয়েছে। সে এসে বার্নাবাসকে এটা বলে। বার্নাবাস বলে, তুমি আগে আমার শিকল খুলে দাও। এই কথা শুনে ডেভিড তাকে মুক্ত করে দেয়। এরপর বার্নাবাস ডেভিডকে সাথে নিয়ে প্রাসাদের দিকে যেতে শুরু করে। অন্যদিকে কলিন ফিশিং ফ্যাক্টরিতে আগুন লাগার কারণে সেখানে পুলিশ আর অনেক লোক এসে পড়েছিল। এর মধ্যে অ্যাঞ্জেলিক এসে পুলিশের কাছে যায়, আর পুলিশের থেকে মাইক নিয়ে সবাইকে বার্নাবাসের রেকর্ডিং শুনিয়ে নেয়, যেখানে বার্নাবাস ডক্টর জুলিয়ার মার্ডারের কথা স্বীকার করেছে। অ্যাঞ্জেলিক পুলিশকে বলে, বার্নাবাস একটা খুনি, আর সবচেয়ে বড় অপরাধী তার পরিবার, যারা এই ব্যাপারটা লুকানোর চেষ্টা করেছে। এরপর অ্যাঞ্জেলিক পুলিশকে নিয়ে কলিনে উঠে পৌঁছায়। এখানে ক্যারোলিন আর এলিজাবেথ দাঁড়িয়ে ছিল। অ্যাঞ্জেলিক পুলিশকে বলে, এদেরকে গ্রেফতার করে ফেলো, কারণ এরা একটা খুনিকে নিজের ঘরে জায়গা দিয়েছে। এখানে বার্নাবাস পুলিশের সামনে এসে বলে, আমাকে যা শাস্তি দেওয়া হবে আমি তা মাথায় পেতে নেব। এটা বলেই সে পুলিশ আর শহরের সব মানুষের সামনে অ্যাঞ্জেলিকের গলার মধ্যে কামড় বসিয়ে দেয়। কিন্তু এতে অ্যাঞ্জেলিকের কিছুই হয় না। এজন্য সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে এরা দুজনেই ভ্যাম্পায়ার। পুলিশরা বার্নাবাসের উপর গুলি চালায়, এতে তার কিছু হয় না। তো এরই মধ্যে অ্যাঞ্জেলিক বার্নাবাসকে ছুঁড়ে ফেলে দেয়। বার্নাবাস প্রাসাদের মধ্যে যেয়ে পড়ে। এসব দেখে পুলিশও অ্যালার্ট হয়ে যায় আর সবাইকে চলে যাওয়ার জন্য অর্ডার দেয়। এর মধ্যে বার্নাবাস আর অ্যাঞ্জেলিকের মধ্যে একটা ভয়ানক ফাইট শুরু হয়। তাদের লড়াইয়ের মধ্যে এলিজাবেথ একটা বন্দুক নিয়ে এসে অ্যাঞ্জেলিকের উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু তাতেও অ্যাঞ্জেলিকের কিছুই হয় না। সে আবার উঠে দাঁড়ায়, আর এবার অ্যাঞ্জেলিক রেগে গিয়ে প্রাসাদে থাকা জিনিসগুলোর মধ্যে প্রাণ দিয়ে তাদেরকে এলিজাবেথের উপর অ্যাটাক করায়, আর চারদিকে আগুন লাগিয়ে একটা পুতুলের সাহায্যে বার্নাবাসকেও আটক করে ফেলে। এখানে আমরা জানতে পারি যে অ্যাঞ্জেলিক তার জাদুর শক্তি দিয়ে ক্যারোলিনকে একটা হিংস্র নেকড়ে বানিয়ে দিয়েছে, কিন্তু ক্যারোলিন সামনে এসে উল্টো অ্যাঞ্জেলিকের উপরে অ্যাটাক করে বসে আর তাকে মারার জন্য বারবার চেষ্টা করতে থাকে। কিন্তু অ্যাঞ্জেলিকও তার উপর আক্রমণ করে বসে আর তাকে মেরে সেন্সলেস করে ফেলে। এরপর অ্যাঞ্জেলিক বার্নাবাসকে মারতে চায়। বার্নাবাসের কাছে যেয়ে সে বলে, আমি তোমার সবকিছু ধ্বংস করে দিয়েছি, আর ডেভিডের মা পানিতে ডুবে মারা যায়নি, আমি তাকে মেরে ফেলেছি। তখনই সেখানে ডেভিড এসে বলে, বার্নাবাসকে ছেড়ে দাও, নয়তো আমার মা তোমাকে মেরে ফেলবে। অ্যাঞ্জেলিক বলে, বার্নাবাসকে মারার আগে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। এটা বলে অ্যাঞ্জেলিক ডেভিডের দিকে যেতে শুরু করে। এই কথা শুনে ডেভিডের মায়ের আত্মা সেখানে এসে পড়ে। সে তার সমস্ত শক্তি দিয়ে অ্যাঞ্জেলিকের উপর অ্যাটাক করে। এতে সে একটা ঝাড়বাতির সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এরপর বার্নাবাসও সেই পুতুলের হাত থেকে মুক্ত হয়ে যায়। এরপর বার্নাবাস সবাইকে বাইরে চলে যেতে বলে।
এখানে এখন অ্যাঞ্জেলিক আর বার্নাবাস ছাড়া আর কেউ ছিল না। তো সবাই চলে যাওয়ার পর সে অ্যাঞ্জেলিকের কাছে যায়। বার্নাবাস বুঝে গিয়েছিল অ্যাঞ্জেলিকের মতো ডাইনির ধ্বংস এই ঝাড়বাতি ভাঙার মধ্য দিয়েছিল। বার্নাবাস আরো বলে যে একটা সময় আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম, কিন্তু তুমি যা করেছো তা ক্ষমার যোগ্য না। এতে অ্যাঞ্জেলিক বলে ওঠে, আমি তোমাকে এখনো ভালোবাসি। বার্নাবাস বলে, তুমি কখনো কাউকে ভালোবাসতে পারবে না, কারণ এটা তোমার অভিশাপ, যার কারণে তুমি আমাকে কখনো ভালোই বাসনি। তুমি শুধুমাত্র আমাকে কন্ট্রোল করতে চেয়েছো। এবার অ্যাঞ্জেলিক বলে, এই সব কিছু মিথ্যা, আমি তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম। ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য অ্যাঞ্জেলিক নিজের হার্ট বের করে বার্নাবাসকে দেয় আর বলে, এটা তোমার কাছে রেখে দাও। তো কিছুক্ষণের মধ্যেই অ্যাঞ্জেলিক মারা যায়। এবার বার্নাবাস ভিক্টোরিয়াকে সব জায়গায় খুঁজতে শুরু করে, কিন্তু সে তাকে কোথাও পায় না। ডেভিড তাকে বলে ভিক্টোরিয়া উইডো শেলে গিয়েছে, তাই বার্নাবাসও সেখানে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। অন্যদিকে আমরা ভিক্টোরিয়াকে দেখি। ভিক্টোরিয়া সেই পাহাড়টার কাছেই যাচ্ছিল যেখান থেকে পড়ে জোসেফ আত্মহত্যা করেছিল। আসলে ভিক্টোরিয়া জেনে গিয়েছিল যে বার্নাবাস একটা ভ্যাম্পায়ার, আর একটা সাধারণ মানুষ আর ভ্যাম্পায়ার কখনোই এক হতে পারবে না। এবার বার্নাবাস তাকে খুঁজতে খুঁজতে তাড়াতাড়ি সেই পাহাড়ে এসে পৌঁছায় আর পড়ার আগেই তাকে ধরে ফেলে। বার্নাবাস বলে, আমি তোমাকে দ্বিতীয়বার হারাতে পারবো না। কিন্তু জোসেফ বলে, আমরা দুজন কখনোই এক হতে পারবো না, কারণ আমি একজন সাধারণ মানুষ। এখন শুধুমাত্র একটাই রাস্তা আছে, তুমি আমাকে নিজের মতো ভ্যাম্পায়ার বানিয়ে নাও। কিন্তু বার্নাবাস এর জন্য রাজি হয় না। এরপর ভিক্টোরিয়া সেই পাহাড় থেকে নিচে পড়ে যায়। তাকে বাঁচানোর জন্য বার্নাবাসও লাফ দেয়। এবার সে ভিক্টোরিয়াকে মাটিতে পড়ার আগেই কামড় দিয়ে ফেলে। এতে ভিক্টোরিয়া নিচে পড়ার পরেও মারা যায় না, বরং সে ভ্যাম্পায়ারে পরিণত হয়। এবার তারা দুজন একজন আরেকজনকে দেখে খুশি হয়ে যায়, কারণ দুজনই এখন একই রকম হয়ে গিয়েছে। আর এখন এভাবেই তারা চিরকাল একসাথে থাকতে পারবে। তাই দুজনেই দুজনকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে। এবার মুভির শেষে আমাদেরকে সমুদ্রের গভীরে ডক্টর জুলিয়ার ডেড বডি দেখানো হয়। এখানে জুলিয়ার চোখ খুলে যায়, কারণ বার্নাবাস তাকে কামড় দিয়ে মেরেছিল, যার কারণে সেও এখন একটা ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়।